ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ ধারাবাহিক আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আমরা 10টি পর্বে সাজানোর চেষ্টা করেছি হাইপারটেনশন নিয়ে নানা ধরনের তথ্য। আমাদের সাথে আমাদের এই আয়োজনগুলোতে যোগ দিচ্ছেন আমাদের দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আজকে আমরা সেরকমই কিছু পর্ব এবং কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের সাথে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডক্টর কাজী নজরুল ইসলাম। আমাদের এই আজকের আয়োজনে যোগ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। তো একেবারে শুরুতে জানতে চাই আপনার কাছ থেকে যে ব্যাপারে, সেটা হচ্ছে যে প্রতি বছর আমরা কেন আসলে হাইপারটেনশন ডে পালন করছি, আমরা ঠিক কী উদ্দেশ্যে সেটা করে আসছি? প্রতি বছর 17 মে এই দিবসটি পালনের উপলক্ষে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এক সমীক্ষা দেখা গেছে যে সমস্ত ওয়ার্ল্ডে প্রায় 140 কোটি লোক হাইপারটেনশনে আক্রান্ত, এবং হাইপারটেনশনে যারা আক্রান্ত আছেন তার 44% লোক তারা জানেনই না যে তাদের হাইপারটেনশন আছে, এবং যাদের হাইপারটেনশন আছে তাদের ভিতরেই 20 থেকে 23% লোক শুধুমাত্র চিকিৎসা গ্রহণ করে থাকেন, অন্যরা চিকিৎসা গ্রহণ করেন না। এবং প্রতি বছর দেখা যায় যে প্রায় 10 লাখ লোক হাইপারটেনশনে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বরণ করেন, এবং এই ভয়াবহতার জন্যই প্রতি বছর এই দিবসটিকে অনেক গুরুত্ব দিয়ে প্রচার করা হয়ে থাকে। এবং এবার হাইপারটেনশন ডে একটা স্লোগান আছে, প্রতি বছর এক একটা স্লোগান নিয়ে আসে। এবারে স্লোগান হলো কন্ট্রোলিং হাইপারটেনশন টুগেদার, চেক ইউর ব্লাড প্রেশার রেগুলারলি, ডিফেট দ্য সাইলেন্ট কিলার। এটা একটা সমষ্টিগত প্রক্রিয়া, আপনি শুধু ডক্টর, নার্স বা পেশেন্ট এগুলো ইনভলভ করলে হবে না, এটাকে আপনার কমিউনিটিকে ইনভলভ করতে হবে। জেলা, উপজেলায়, গ্রাম পর্যায়ে সব জায়গায় আপনি মাস মিডিয়া, রেডিও, টেলিভিশন সব যদি আপনি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারেন তাহলে এই ভয়াবহ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আসলে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম থেকে এটা জনসচেতনতা আপনাকে বাড়াতে হবে। এবং এই যে সাইলেন্ট কিলার হাইপারটেনশন, এটা যে কত ভয়াবহ, এটা মানুষের কত ক্ষতি করে। যেমন দেখা যায় যে আপনি যদি এটা সাইলেন্ট কিলার এই জন্য বলা হয় যে অনেক দিন নিয়ে সে চলে, কিন্তু সে কোনো সময় ডাক্তারের কাছে যায় না বা কোনো সময় পরীক্ষা করায় না, এবং তার শরীরে এটা অ্যাডাপ্টেড হয়ে গেছে, এই জন্য সে এটাকে কোনো কিছুই মনে করে না। কিন্তু হঠাৎ দেখা যায় যে তার হাইপারটেনশন থেকে হঠাৎ ইন্টারসেরিব্রাল হেমারেজ বা হাইপারটেনশন এনসেফালোপ্যাথি, ইন্টারকুলার হেমারেজ বা রেটিনোপ্যাথি, এসটি লিভারেটেড এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হতে পারে। অ্যাকুট কিডনি শাটডাউন হয়ে সে ডায়ালিসিস পর্যন্ত যেতে পারে এবং সেখান থেকে সে ফিরে আসতে পারে না। দেখা যায় যে সপ্তাহে 2-3 দিন তার ডায়ালিসিস নিতে হচ্ছে। এই ভয়াবহতা এবং কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য প্রতি বছর ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে পালন করা হয়, এবং আমাদের জনসচেতনতা আমরা যত বাড়াতে পারবো আমরা এই বিষয়ে তত বেশি আমরা লাভবান হব, আমরা মানুষকে বাঁচাতে পারবো। যারা আক্রান্ত আছেন, এমন অনেক মানুষ জানেন না তারা আক্রান্ত, এবং যারাও আক্রান্ত আছেন জানেন তারাও আবার অনেকে চিকিৎসা নিচ্ছেন না। এই ব্যারিয়ারগুলো আসলে আমাদেরকে এখন ওভারকাম করতে হবে, এবং সেটাই উদ্দেশ্য আমাদের এই হাইপারটেনশন ডে। এরই পরিপ্রেক্ষিতে আসলে আপনার কাছে একটু জানতে চাই, আপনি যে তথ্যগুলো দিয়েছেন তারই আওতায় যদি আমাদেরকে একটু বলতেন। আমাদের অনেক সাধারণ মানুষ আছেন যারা অনেকে ধূমপান করেন, কারোর ক্ষেত্রে দেখা যায় যে তারা হয়তো ওবেস আছেন, সাধারণের থেকে তাদের ওজন কিছুটা বেশি, কেউ কেউ আবার অনেক বেশি মানসিক চাপ নিচ্ছেন, হয়তো তার কাজের ক্ষেত্রে বা পরিবার বা যে কোনো কারণে তাকে অনেক মানসিক চাপ নিতে হচ্ছে। ইনাদের ক্ষেত্রে কি হাইপারটেনশন হওয়ার বা উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, এ ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন। আপনি ঠিকই বলেছেন। আসলে আমাদের যে ফ্যাক্টরগুলো ইদানিং খুব বেশি কাজ করে, ইমার্জিং ফ্যাক্টর বলি, যেমন একটা বাংলাদেশের একটা সমস্যা হলো যে আপনি যারা ধূমপান করেন, একটা 8-9 পড়া ছেলে মেয়ে, একটা 11-12 বা বিশ্ববিদ্যালয়ে আপনি একটা সিগারেট কিনতে পারে, তারা একটা সিগারেট কিনা সে খেতে পারে। খেতে পারার জন্য দেখা যায় যে সে বাইরে ধূমপান করতে করতে একসময় ধূমপায় হয়ে যায়। কিন্তু বিদেশে দেখেন আপনি একটা সিগারেট কিনতে হলে আপনাকে নির্দিষ্ট স্টোরে যেতে হবে, এক প্যাকেট কিনতে হবে, এবং দাম অনেক বেশি, এটা বাসা নিয়ে আসলে ধরা পড়ে যাবে। এই জন্য দেখা যায় যে সে আমাদের দেশে তরুণ বা মধ্যবয়সীদের মধ্যে স্মোকার অনেক বেশি বৃদ্ধি পায়। এই স্মোকিং হওয়ার ফলে কী হয়, তার দেখা যায় যে স্মোকার হওয়ার জন্য তার হার্ট অ্যাটাক বা রক্তচাপ বৃদ্ধি পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয় না। দেখা যায় যে একটা সিগারেট খাওয়ার 20 মিনিটের মধ্যে তার হার্টবিট বেড়ে যায়, উচ্চ রক্তচাপ বেড়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে তার অক্সিজেন কমে যায়,
এবং দেখা যায় যে কয়েক মাস বা বছরের মধ্যে তার করোনারাইটির প্রদাহ শুরু হয় এবং কিছু দিনের মধ্যেই তার করোনারাইটির প্রদাহ শুরু হয়ে তার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। এই জন্য এটা ইমার্জিং ফ্যাক্টর এবং এটা যদি কেউ ধূমপান করেও থাকে যে সে যদি 1 বছরের মধ্যে থেকে যায় তার হার্ট অ্যাটাকের ঝুঁকি বা উচ্চ রক্তচাপের ঝুঁকি অর্ধেকে কমে আসে। আবার আমাদের দেশে যেমন জাঙ্ক ফুড অনেক বেশি খায়, ফাস্ট ফুড খায়, খাওয়ার জন্য অনেকে মোটা বা স্থূল হয়ে যায়, ওজন বৃদ্ধি পায়। এর ফলে দেখা যায় কি তার হৃৎপিণ্ড কাজ করার জন্য তার মাংসপেশি বেশি ব্যয় করতে হয়, তখন হার্ট ফেলিওর ডেভেলপ করে। আবার যাদের মোটা তাদের উচ্চ রক্তচাপ হয়, উচ্চ রক্তচাপের জন্য তার যে খারাপ কোলেস্টেরল এলডিএল এটা বৃদ্ধি পায় এবং ভালো কোলেস্টেরল যেটা এইচডিএল কমে যায়। ফলে দেখা যায় তার অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেগ বা করোনারি চর্বি জমা শুরু করে। তার পরিবার থেকে দেখা যায় যে তার হার্ট অ্যাটাক হয়ে যায়। আবার দেখা যায় যে বেশি ওজন যারা তাদের উচ্চ রক্তচাপ সহ টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়। আবার অনেক সময় যারা ওজন বেশি থাকে তারা ঘুমে নাক ডাকার ফলে দেখা যায় স্লিপ অ্যাপনিয়া হয়ে ঘুমের মধ্যেই তার এরিথমি হয়ে তার অনেক সময় মৃত্যুবরণ করতে পারে। আপনারা জানেন যে অনেকে বলে যে শেষ রাত্রে বা মধ্যভাগে সে হঠাৎ তার মৃত্যুবরণ করছে, এটাও কিন্তু একটা কারণ। আবার মানসিক চাপে কিভাবে কাজ করে, মানসিক চাপে তার উচ্চ রক্তচাপ হয়, তার হরমোনের ভারসাম্য সৃষ্টি হয়, তার রক্তে প্রদাহ তৈরি হয় এবং দেখা যায় অ্যাকিউট কার্ডিয়াক ইভেন্টগুলো যেমন গ্রেট এরিথমিয়াগুলো তার বেশি বৃদ্ধি পায়। আবার মানসিক চাপে দেখা যায় সে কোনো সময় স্মোকার হয়ে যায়, সে আনহেলদি ফুড গ্রহণ করে, সে ঠিকমতো ঘুমায় না, তার জন্য তার শরীরের ভারসাম্য ঠিক থাকে না। আমাদের দেশে অনেক সময় আপনারা শুনেন যে একটা লোক ভোর রাত্রে বা শেষ রাত্রে মৃত্যুবরণ করে, যখন যায় যে হঠাৎ ঘুম থেকে যদি জেগে তার মানসিক চাপ কোনো সময় বৃদ্ধি পায়, তার হার্ট অ্যাটাক বা হওয়ার ঝুঁকি অনেক বেশি বৃদ্ধি পায়। এই জন্যই আমরা খবরে শুনি যে অনেক সময় শেষ রাত্রে বা মধ্যরাত্রে তার ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছে। এই জন্য এই ইমার্জিং ফ্যাক্টরগুলো যাতে আমরা আমাদের বাচ্চাদের বা অন্য যারা আছে স্ট্রেস কমাতে পারি, স্মোকিং কমাতে পারি, ওজন কমাতে পারি, এই খাবারগুলো যাতে তার পরিহার করতে পারি সেই ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা অনেক সময় জানি যে উচ্চ রক্তচাপে যারা ভোগেন এবং অথবা ডায়াবেটিস যাদের থাকে, দেখা যায় যে কমপ্লিকেশন হিসেবে তারা হৃদরোগে আক্রান্ত হন এবং হার্ট অ্যাটাক হয়ে যায়। এবং এই দুটো ব্যাপার নিয়ে আসলে অনেকেই কনফিউজ থাকে যে উচ্চ রক্তচাপ হলেই হার্ট অ্যাটাক হবে কিনা, হার্ট অ্যাটাক যাদেরই হয় তাদেরই আসলে কি উচ্চ রক্তচাপ থাকে কিনা, দুটো কি আসলে একেবারে ওতপ্রোতভাবে জড়িত কিনা, এই ব্যাপারটা নিয়ে শুরুতে যদি একটু আমাদেরকে বলতেন। যে আসলে আপনারা জানেন যে উচ্চ রক্তচাপ তো যে কমপ্লিকেশনগুলো বললাম এটা তো হয়েই থাকে। আর যা ডায়াবেটিস থাকা মানেই আপনার মনে করতে হবে যে আপনার হার্টে অসুবিধা আছে। যখন দুইটা ফ্যাক্টর একত্রে মিলিত হয় তখন দেখা যায় হার্ট অ্যাটাকের ঝুঁকিটার প্রবণতা অনেক বেশি বেড়ে যাওয়ার জন্য আমাদের দেশে দেখা যায় সাধারণত এলিভেটেড এমআই অথবা অ্যাকুট হার্ট ফেলিওর আনা অথবা আনস্টেবল এনজাইম হতে পারে। এখন এই দুইটা ফ্যাক্টর যখন বেশি থাকে তখন যখন আমাদের কারোর হার্ট অ্যাটাক হয়ে যায় বা এলিভেটেড এমআই হয়ে যায় তখন তার ঝুঁকি বেশি থাকে। এবং আমি এটাই বলবো যে এটা কীভাবে আপনি ডিটেক্ট করবেন এবং কি করণীয় আপনার। দেখা যায় এলিভেটেড এমআই হলে যখন আমরা যদি একটা গ্রামে গঞ্জেও থাকি বা থানা উপজেলায় থাকি, আপনার বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করবে, সেটা আপনার সেন্ট্রালি একটা পাথরের মতো বসে থাকবে, সেটা গলা যেতে পারে, বুকে যেতে পারে, হাতে যেতে পারে এবং সাথে সাথে বমি, সে মাথা ঝিমঝিম করতে পারে। তখন আপনাকে অপেক্ষা না করে আপনাকে সাথে সাথে একটা হাসপাতালে নিয়ে যেয়ে একটা ইসিজি করতে হবে। ইসিজি করার পরে ওইখানে যে ডাক্তার থাকবে অথবা ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট পারসন যে সে একটা নার্স হতে পারে, সে যদি বুঝতে পারে যে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার সাথে সাথে তাকে 4টা অ্যাসপিরিন অথবা 4টে ক্লোপিডোগ্রল 40 to 80 অ্যাটোরোবাস্টাটিন এবং একটা গ্যাস্ট্রিক ওষুধ খাওয়াই দেবেন এবং তাকে লাগলে অক্সিজেন দিবেন। তার যদি বুকে প্রচণ্ড ব্যথা হয় তার প্রেশার মেপে তাকে একটা নাইট স্প্রে দিবে, তা যদি সম্ভব হয় তাকে হাফ প্যাথিনিন দিয়ে দিবে অথবা গ্রামগঞ্জ এখন উপজেলায় এনক্সিপারিন পাওয়া যায়, সেটা তাকে 60 মিলিগ্রাম আইভি দিয়ে তাকে নিকটস্থ তাকে চিন্তা করতে হবে যে কোন হাসপাতালটায় গেলে সে দ্রুত সেফ হবে। তাকে আমরা প্রেফার করব যেখানে ক্যাথল্যাব আছে এবং প্রাইমারি পিসি হয়। আপনারা জানেন যে আমি যদি একটা এলিভেটেড এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয় তাকে যদি আমি প্রাইমারি পিসে করে দিতে পারি তার জীবনটা সে আগের মতো হয়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে যদি আপনি পাঠাতে পারেন ভালো, না পাঠাতে পারলে যদি ট্রান্সফার করা লাগে অন্য হাসপাতালে 2 ঘন্টার মধ্যে ভালো। আপনি তাও যদি না পারেন 12 ঘন্টার মধ্যেও প্রাইমারি পিসিআই করা যায়। আবার কোনো সময় দেখা যায় যে 24 ঘন্টার মধ্যেও প্রাইমারি পিসিআই করা যায়। এর কারণ এটা হার্ট অ্যাটাকের সাথে যদি কার্ডিওজেনিক শক থাকে, অ্যাকুট এলবিএফ থাকে, গ্রেভ এরিথমিয়া থাকে, তার যদি কোনো ডাইনামিক চেস্ট ইসিজি চেঞ্জ থাকে, তার যদি বুকের ব্যথা কোনো মতেই না করা যায় তাহলে 24 ঘন্টা পর্যন্ত আপনি প্রাইমারি পিসিআই করতে পারবেন।
24 ঘন্টার পর প্রাইমারি পিসিআই সাধারণত কার্যকরিতা থাকে না। এখন প্রাইমারি পিসের উপকারিতা কী, এটাই আমাদের সবাইকে খুব ভালোভাবে জানা উচিত। প্রাইমারি পিসিআই করলে আপনার রক্তনালী যে ব্লক হয়ে যায় সেটা 90%-এর বেশি সে রক্তনালী পরিষ্কার হয়ে যায়। দেখা যায় যে আমরা যে ঔষধ প্রয়োগ করে থাকি আরেকটা যে থ্রোম্বোলাইসিস, সেখানে 50 থেকে 60%, কিন্তু এখানে 90% হয়ে থাকে। এবং তার বারবার হাসপাতালে আসা, আমি তাকে খুব দ্রুত তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করতে পারি, সে তার আগের জীবনটা ফিরে পায়, তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয় না, তার মর্টালিটি এবং রিইনফেকশনের রেটটাও কমে যায়, এবং তার হার্ট ফেলিওরের চান্স কম থাকে, তার কস্ট এফেক্টিভ, তাকে অনেক টাকা খরচ করতে হয় না। এই প্রাইমারি পিসিআই যেগুলো ফেসিলিটি থাকে যেসব হাসপাতালে, সেখানে নিতে পারলে তার জীবনটা আগের মতো হয়ে যায়। এই জন্যই প্রাইমারি পিসিআই আমাদের দেশে মানে পৃথিবী জুড়ে খুবই জনপ্রিয়, এবং এটা একটা এমন চিকিৎসা যেটা আপনি হার্ট অ্যাটাকে যদি আপনি চিকিৎসা না করেন প্রায় অনেক 50%-এর বেশি ড্যামেজ হয়ে যায়, এবং এখানে দেখা যায় যে আপনি শতভাগ আপনি ভালো হয়ে আপনার স্বাভাবিক জীবনে আসতে পারেন। যখন আসলে একজন রোগী এই যে হার্ট অ্যাটাক হচ্ছে এবং সে হয়তো ডাক্তারের কাছে গেল, ঠিক তখন কীভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনার জন্য এখন কোন চিকিৎসাটা দরকার, ঠিক কোন স্টেপগুলো এখন নিতে হবে, এটা কিভাবে আসলে বোঝা যায়? এটা আসলে বোঝা যায় আপনি আপনার যখন ব্যথা হয়েছে ওই সময়টা আমরা কাউন্ট করি, কাউন্ট করার মধ্যে যদি 2 ঘন্টার মধ্যে হয়, তখন যদি প্রাইমারি ফেসিলিটি থাকে আপনি ওটা বেছে নিতে পারেন। অনেক সময় দেখা যায় 6 ঘন্টা আছে, 6 ঘন্টা পর আসছে বা 12 ঘন্টা পর আসছে, আপনার প্রাইমারি পিসিআই ক্যাথল্যাবের কোনো ফেসিলিটি নেই, তখন আপনাকে তাকে ওষুধ প্রয়োগ করে থ্রোম্বোলাইসিস দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে সে 24 ঘন্টা পরে আসছে, তার এইগুলোর কোনোই অপশন নাই, তখন দেখা যায় যে আমরা নাভির চারপাশে যে ইনজেকশন অ্যানাক্সিপারিন, সেটা 5 থেকে 5 দিন দিয়ে তাকে অন্যান্য ওষুধ প্রয়োগ করে তাকে মোটামুটি সুস্থ করে তাকে 5 থেকে 7 দিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ দিয়ে দিই, এবং দেখা যায় আমরা 21 দিন পর তাকে আসতে বলি যে আপনি এসে এনজিওগ্রাম করে আপনার পরবর্তী চিকিৎসার পদক্ষেপগুলো আপনি নির্ণয় করবেন। এইভাবে আসলে বোঝা যায় যে তাকে কোন চিকিৎসাটা দিতে হবে। এবার একটু আসতে চাই যে যখন আমরা রোগীরা এই ধরনের হার্টের কোনো সমস্যায় ভোগেন, ওনারা তখন অনেকেই বুঝতে পারেন না যে কাকে রিং পরাতে হবে, কখন রিং পরাতে হবে। কেউ ভাবেন আমার মনে হয় ওপেন হার্ট সার্জারি করা উচিত। এই ব্যাপারগুলো নিয়ে ওনারা অনেক কনফিউশনে ভোগেন। এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন, আপনারা কীভাবে আসলে ডিসিশন নেন, কাকে আসলে মেডিকেশনে রাখা উচিত, কার ক্ষেত্রে আসলে রিং পরাতে হবে বা কাকে বাইপাস সার্জারি করতে হবে, ডিসিশনগুলো কিভাবে আসে, এবং তারপরে আসলে চিকিৎসা নিয়ে যদি বিস্তারিত বলতেন। আসলে আমরা আপনাকে যেটা বলছি, প্রাইমারি পিসিআই ফেসিলিটি যদি থাকে, আমরা আর কোনো কোশ্চেনে যাব না, তাকে প্রাইমারি পিসিআই করে দেব। যদি প্রাইমারি পিসিআই ফেসিলিটি না থাকে, তাই সে যদি দেখা যায় যে থ্রোম্বোলাইসিস হয়েছে বা অ্যানাক্সিপারিন পেয়েছে, তাকে আমরা 21 দিন পর আসতে বলি। আসতে বলার পরে আমরা তার এনজিওগ্রাম করে দেখি। দেখার পরে দেখা যায় যদি তার রক্তনালীতে 70%-এর বেশি কোনো নালীতে ব্লক হয়েছে, তখন আমরা বলি আপনার রিং পরাতে হবে। দেখা যায় যে 1টা 2টা 3টা নালীতেও 70%, 80%, 90% রিং পরানোর মতো রিং পরাতে বলি। এটা আসলে আপনি যদি একটা খালের সাথে তুলনা করেন, যে একটা খাল যদি ভরাট হয়ে যায়, দেখা যায় কোনো সময় পানি অল্প প্রবাহিত হয়, কোনো সময় প্রবাহিত হয় না, কোনো সময়। তাহলে কী করতে হবে? আপনাকে করতে হবে যে যখন 70% প্রবাহিত হয়, তখন দেখা যায় যে আপনার ওই নালীটাকে ঠিক করার জন্য আপনি ওইখানে একটা ওয়্যার পাস করাই, আমরা একটা বেলুন দিয়া তার যে চর্বিগুলো চেপে দিয়ে একটা রিং বসানোর চেষ্টা করি। আর যদি পুরো খালটাই পুরো বন্ধ থাকে, তখন আপনার চলাচলে একটা পথ তৈরি করতে হবে। তখন আমরা একটা ওয়্যার পাস করে তার বেলুন দিয়ে খোলার চেষ্টা করি, যদি খুলে তাহলে আমরা রিং বসানোর চেষ্টা করি। আবার অনেক সময় দেখা যায় যে লেফট মেইন টিবিডি থাকে বা লেফট মেইন ডিজিজ থাকে, বা এমন ব্লক থাকে যেটা অনেক দিন হয়ে গেছে, সামনেও রক্তনালী কিছু ব্লাড সাপ্লাই আছে, পিছনেও আছে, কিন্তু মাঝখানে একেবারে শক্ত হয়ে গেছে, কোনো নালী নেই, যেটা আপনি রিং বসাতে পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে টর্সওয়াস নালিয়া থাকে, ক্যালসিফাইড থাকে, যেটা আপনি অতিক্রম করার জন্য অনেক ঝুঁকি থাকে। আবার অনেক সময় দেখা যায় যে মায়োকার্ডিয়াল ব্রিজিং হয়ে গেছে, তখন আপনি করতে পারি না। আবার যদি কোনো রোগী ডায়াবেটিস বেশি থাকে, তার হার্টের পাম্পিং ক্ষমতা কম থাকে, তার যদি মানে রিং পরানোর মতো অবস্থা না থাকে, তখন আমরা বলি যে আপনি তাহলে বাইপাসেই চলে যান। এটা আসলে নির্ভর করে যে কার্ডিওলজিস্ট প্রথমে এনজিওগ্রাম করবে, সে ডিসিশন দিবে যে যদি রিং পরানোর মতো অবস্থা থাকে, তাহলে অধিকাংশ রোগীকে রিং পরানোর আমরা ব্যবস্থা করি, কেননা এটা খুবই আধুনিক একটা চিকিৎসা, রোগীর কষ্ট কম হয়। আর যে রোগীর দেখা যায় যে রিং পরানো যায় না, তাকে এবং তার মায়োকার্ডিয়াল ভায়াবিলিটি, তার অন্যান্য ফ্যাক্টরগুলো চিন্তা করে তাকে আমরা বলি আপনি বাইপাসে যান, আপনার বাইপাসে আপনার জন্য
ভালো হবে। এই ফ্যাক্টরগুলো দিয়েই আমরা রিং বা বাইপাসের জিনিসগুলো আমরা নির্ণয় করে থাকি সাধারণত। আরও অনেক কিছু শুনবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটি বিরতি নিয়ে এসে। দর্শক, এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস। ফিরে এলাম বিরতির পর। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে আপনারা দেখছেন এটিএন নিউজের বিশেষ আয়োজন। আপনাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি, আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমরা কথা বলছি হাইপারটেনশন নিয়ে এবং বিশেষজ্ঞ অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ডক্টর কাজী নজরুল ইসলাম। বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। এরই মধ্যে চিকিৎসা পদ্ধতিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এবং রিং এবং বাইপাস এই বিষয়গুলো নিয়ে আপনি আমাদেরকে বলছিলেন। এখানে আমাদেরকে একটু যদি বিস্তারিত বলতেন, এই যে আমরা হার্টে রিং পরাচ্ছি, সেক্ষেত্রে আসলে এই রিংটা কিভাবে পরানো হয়, এটার কার্যকারিতা কতদিন থাকতে পারে? অনেক সাধারণ মানুষের মনে এরকম প্রশ্ন থাকে, আমি যদি একবার একটা রিং পরানো হয় বা আমি যদি এই চিকিৎসাটা গ্রহণ করি, কতদিন পর্যন্ত আসলে এটা ঠিক থাকবে? এ ব্যাপারে যদি একটু বলতেন। খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের অনেকেরই ভয় থাকে, যখনই আমরা বলি আপনার এনজিওগ্রাম করতে হবে তখন সে অনেক ভয় পেয়ে যায়। তখন বলে স্যার উৎসাদে থাকি বা আপনি একটু অন্য কোনো চেষ্টা করেন। আসলে এখন আমরা আগে দুইভাবে এনজিওগ্রাম করে থাকতাম। একটা হলো যে কুস্কির যে নালী আছে ওখানে, অথবা হাতের কবজিতে। কুস্কির নালীতে একটু অসুবিধা ছিল যে পাটা অনেকক্ষণ 6 ঘন্টা লম্বা করে থাকতে হতো, একটু অসুবিধা হতো। কিন্তু এখন রেডিয়াল আর্টারিতে বা হাতের কবজিতে যেটা, সেটা খুব জনপ্রিয়ভাবে আমাদের পৃথিবীতে বা সবার কাছে জনপ্রিয় হয়েছে। এর কারণ হলো আমরা, এটা খুবই সহজ জিনিস, মানুষ খুব ভয় পেয়ে থাকে কিন্তু খুব সহজ। এটা হয় কি, আমরা এখানে যেমন স্যালাইন দেওয়ার সময় একটা ভেন ফ্লেন দিয়ে আমরা করি, ওখানে একটা ছিদ্র করি আর্টারিতে, ছিদ্র করে ওখানে একটা ক্যাথেরা ঢুকিয়ে দিই, ওটার বিদার দিয়েই কিন্তু আমরা এনজিওগ্রাম করে থাকি। এবং এনজিওগ্রাম করার পরে আমরা সাধারণত দেখি যে তার, আপনার যেটা বললাম পার্সেন্টেজটা দেখি। পার্সেন্টেজটা দেখার পরে আমরা একটা ওয়্যার ঢুকাইয়ে সেখানে আমরা একটা বেলুন দিয়ে রক্তের ওইটাকে চাপিয়ে দিই। তারপর যাতে ওই পটটা খোলা থাকে তার জন্য আমরা রিং বা স্টেন দিয়ে থাকি। এক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষ ভয় পেয়ে থাকে এবং তারা আসলে এটা এমন সহজ এখন হয়েছে যে আপনি যদি আপনার কোনো ব্লক না থাকে, আমরা হাত দিয়ে এনজিওগ্রাম করার পরে আমরা 2 ঘন্টা পর তাকে ছুটি দিয়ে দিই এবং হাসপাতালেও তার 1-2 দিনের বেশি থাকতে হয় না। এবং অনেক রুগী, যেমন আমার ঢাকা মেডিকেলে বা আমার পক্ষ থেকেই বলি যে আমি প্রায় এ পর্যন্ত 7 থেকে 8 হাজার সিএজি পিছিয়ে করেছি। অনেক রুগী বলে থাকে যে স্যার আমি তো টেরই পেলাম না, কিন্তু এনজিওগ্রাম করতে যাওয়ার আগে সে খুব ভয় পেয়ে থাকে। এখন আপনার পরবর্তী প্রশ্ন যে আসলে রিং বা বাইপাস কোনটা করাবো, কোনটা করলে ভালো হয়, এটা আসলে কোনটার উপকারিতা কী? আমরা কি করি যে রিংটাকে সাধারণত হার্টের নালীতে ভিতরে ঢুকিয়ে দিই। এটা আপনার দ্বিতীয়বার আপনার এটা আর ওটা বের করা যায় না। তার যদি দ্বিতীয়বার কোনো সময় ব্লক হয়, ওই জায়গায় যদি ব্লক হয়, তাহলে আমরা ওই জায়গায় আরেকটা যদি রিং বসাতে পারি, অথবা সামনে পিছনে হয় তা আমরা বসাতে পারি। কিন্তু এই রিংটা কোনো মতে আর বের করা যায় না। আবার যদি আমরা এই রিংয়ের দেখা যায় যে এই রিংয়ের কার্যকারিতা নির্ভর করে সে কিভাবে তার জীবনযাত্রাটা চলছে। সে যদি ঠিকমতো নিয়মকানুন মেনে চলে, সে যদি ধূমপায়ী হয়, ধূমপান ত্যাগ করে, সে যদি রক্ত তরল করা ওষুধগুলো ঠিকমতো খায়, সে যদি তার ডায়াবেটিসটা কন্ট্রোল করে, সে যদি তার হাইপারটেনশন কন্ট্রোল করে, সে যদি চর্বি জাতীয় খাবার পরিত্যাগ করে, সে চর্বি কমানোর যে ওষুধগুলো সে যদি ঠিকমতো খায়, এবং সে যদি ঠিকমতো নিয়মকানুন মেনে চলে, এবং ফলো আপটাও খুব জরুরি। 3 থেকে 4 মাস পর বা 6 মাস পরে যদি ফলো আপ করে কোন ওষুধটা কীভাবে খেতে হবে, এটা যদি ঠিকমতো রেখে করে, তাহলে এই রিংয়ে সাধারণত অনেক দিন 20-25 বছরও কিছু হয় না। এখানে 2টা ফ্যাক্টর কাজ করে। একটা হলো আপনার ডাক্তারের অভিজ্ঞতা এবং ডাক্তার কিভাবে তার কাজটা করছেন। এখন আমাদের দেখা যায় যে আমরা অনেক ডিফিকাল্ট কেস অনেকভাবে করে ফেলতে পারি। যে নবীশ সে তো পারবে না, তার আপনার করার সময় অনেক সময় বলে যে স্যার আমাদের মানে কি ক্ষতি হতে পারে, কি ক্ষতি হতে পারে না, এটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপরে। একটা নবীর যে বা প্রথম দিকে সে অনেক ডিফিকাল্ট কেস সে করতে পারে না, কিন্তু যার অভিজ্ঞতা আছে সে অনেক ডিফিকাল্ট কেস করতে পারে। এবং আপনাকে এই ক্ষেত্রে জানতে হবে, বাংলাদেশে এখন
আর যে রিং পরানো বা বাইপাস এগুলো বিদেশে যেতে হয় না, কারণ হলো এটা এত হয়ে ভালোভাবে সম্পূর্ণ করা হয় যে ডাক্তার তার জানতে হবে যে আসলে আমাকে কোথায় থেমে যেতে হবে। আমি যেটা পারছি না ওইটা নিয়ে, এটা তো সূক্ষ্ম একটা ব্যাপার, আমি যেটা পারছি না সেটা যদি আমি নিয়ে আরও তার অসুবিধা করি তাহলে অসুবিধা হতে পারে। আমাকে যদি কোনো অসুবিধা হয় সেখানে থেমে যেতে হবে, অথবা এটা করার সময় অনেক কমপ্লিকেশন হতেও পারে। কিন্তু কমপ্লিকেশন হলে আপনাকে কীভাবে সেটা ম্যানেজ করতে হবে, যে ডাক্তার তাকে তার সেই এবিলিটিটা থাকতে হবে। আমি এমন কাজ করব না যাতে রুগীর কোনো ক্ষতি হয়। এবং রুগীরা বলে স্যার এটা হলে মানে আমাদের অসুবিধা হতে পারে, অনেক রুগী মারা যায়। এটা আসলে এখন বাংলাদেশে বা পৃথিবীতে রিংয়ের ব্যাপারটা হলো সর্বোচ্চ আধুনিক, পৃথিবীতে আধুনিক চিকিৎসা এবং একটা মানে খুবই যুগান্তকারী চিকিৎসা। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি অনেক দেশেই দেখেছি যে রিং তারা 4টা 5টা 6টা পর্যন্ত রিং বসানোর মতো অবস্থা থাকলে বসিয়ে যায়, এবং পরবর্তী যদি দেখা যায় তার ব্লক হয়েছে আবার বসায় যায়। কারণ হলো তার একটা অপশন থাকে যে পরবর্তী সে বাইপাস করবে। কিন্তু বাইপাসের যে রুগীগুলা সেগুলা অনেক সময় দেখা যায় যে আপনি যদি প্রথমে বাইপাস করে রিং বসানোর মতো অবস্থা থাকে, বাইপাস করতে চান, তা রিডো বাইপাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আবার বাইপাসের কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আমরা যেমন বলি যে রিং পরালে আপনাকে 1-2 দিনের মধ্যে আমি ছুটি দিয়ে দিতে পারবো, 5-7 দিনের মধ্যে আপনি কাজে ফিরে যেতে পারবেন, আপনি 1 ঘন্টার মধ্যে আপনি হাত পা নাড়াতে পারবেন, হাঁটা চলা করতে পারবেন, আপনি বা ওয়াশরুমে যেতে পারবেন। কিন্তু বাইপাসে করলে আপনার 5 থেকে 10 দিন হাসপাতালে স্টে করতে হয়, 5 দিন আইসিইউতে থাকতে হয়, তার বুকটা কাটতে হয়। রিং লাগলে গেলে তোর কাটতে হয় না, তাকে প্রায় 3 থেকে 6 মাস তার নর্মাল জীবনে চলে আসতে একটু সময় লাগে, এবং তার ওষুধগুলো ওই রকমই ঠিক করে দিতে হয়। এবং তার রিডো বা আবার বাইপাস করতে হলে তার একটু কষ্টই হয়ে যায়, অনেক সময় করা যায় না। এক্ষেত্রেও সে যদি আবার বাইপাসের কিছু উপকারিতাও আছে, যেমন যেগুলো স্টাডিতে দেখা যায় যে যেগুলো বাইপাস দরকার, ভায়াবিলিটি বা যার ডায়াবেটিস আছে, যার পাম্পিং ক্ষমতা কম, সেগুলোকে যদি আপনি বাইপাস করে দিলেই তাকে, বাইপাস মানে কি আপনি তার পিছনের দিকে যে রক্তনালী আছে ওইখানে একটা আলাদা পথ করে দিলেন, আমরা পথ করে দেয়, তাহলে তার ওই পথটা সাধারণত বেশি অল্প সময়ে আবার ব্লক হয় না। তাই যে রুগীর বাইপাস লাগে সে রুগীর অবশ্যই বাইপাস করতে হবে, আর যে রুগীর রিং লাগে তার রিং লাগানোই সর্বোত্তম। কারণ হলো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার পরবর্তীতে আপনি বাইপাস করতে পারবেন, আর আপনার জীবনটাও সাধারণত আসলে অত মানে ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয় না। রিং নিয়ে যখন আসলে আমরা কথা বলি তখন অনেকেই ভাবেন এবং প্রশ্নটা থেকেই যায় যে রিং কি আসলে একই ধরনের, আমি কোন রিংটা আসলে সিলেক্ট করব। অনেক সময় তাদের কাছেও বলা হয় যে আপনি কোনটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আসলে কয় ধরনের রিং অ্যাভেলেবল আছে, এ ব্যাপারে যদি একটু ধারণা দিতেন দর্শকদের। আমাদের আসলে আগে 2 ধরনের রিং ছিল, একটা হলো বিয়ার মেটাল স্ট্যান্ড আর একটা হলো ড্রাগ স্ট্যান্ড। এখন সাধারণত বিয়ার মেটাল স্ট্যান্ডটা কেউ ব্যবহারই করে না, হ্যাঁ। আর যেটা ড্রাগ স্ট্যান্ড আছে এইটা আপনার এখন আসলে বাংলাদেশে আগে যে রিংটার দাম 2 লাখ টাকা ছিল সেই রিংটার দাম এখন তো 90,000 হয়ে গেছে। যে রিংটার দাম 1.5 লাখ টাকা ছিল সেটা 72,000 হয়ে গেছে। যেটা ধরেন 1 লাখ ছিল সেটার দাম এখন 50 থেকে 60,000 হয়ে গেছে। এখন রিং লাগানোর ক্ষমতা আমাদের প্রায় ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। এর মূল অবদান আমাদের যারা ড্রাগে আছে ও সর্বোচ্চ স্তরে আছে, আমাদের হৃদরোগ হাসপাতালে আব্দুল চৌধুরী স্যার, আমরা সবাই এরা যারা উচ্চ পর্যায়ে আছে তারা রিংটার দামটা মানুষের সহনীয় পর্যায়ে নিয়ে এসেছেন। এখন দেখা যায় যে বিয়ার মেটাল স্ট্যান্ড কেউই লাগাই না, এবং যেগুলা ড্রাগ স্ট্যান্ডের ভিতরে যেগুলো 90,000 বা 72,000 টাকা আছে সেগুলো আমেরিকান রিং এবং ধরেন এগুলো অ্যাবোট, মেট্রনিক বা বোস্টনের তৈরি হয়। আর যেগুলো ধরেন 60 থেকে 70,000 টাকা সেগুলা ইউরোপিয়ান রিং আছে, কিছু জাপানি রিং আছে, কিন্তু সব রিংই এখন ড্রাগ স্ট্যান্ড, কোনোটাই বিয়ার মেটাল নাই। এবং এই রিংগুলো খুবই ভালো। আপনি যদি আমি যেগুলো বললাম এই নিয়মগুলোকে যদি মেনে চলতে পারেন, ঠিকমতো চলতে পারেন, ঠিকমতো ঔষধগুলো সেবন করতে পারেন, তাহলে রিংয়ের মেয়াদ দীর্ঘস্থায়ী হয়। তবে আমাদের সমস্যা হয় কি যে আমরা রিং লাগানোর পরই বা বাইপাস করার পরেই মনে করি যে আমাদের চিকিৎসা শেষ। অনেক সময় দেখা যায় 1-2 বছর পরে আসে, কেউ 6 মাস পরে ওষুধটা বন্ধ করে দেয়, রক্ত তরল করার ওষুধ বন্ধ করে দেয়, চর্বি কমানোর ওষুধ বন্ধ করে দেয়, ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোল করে না। সে মনে করে যে আমার রিং বসানো হয়ে গেছে, আমার চিকিৎসা শেষ। এইটা মনে করার জন্য দেখা যায় যে আবার তার বাইপাসে যেতে হয়, আবার তার রিং লাগাতে হয়। কিন্তু সে এখন যে ড্রাগ রিংগুলো আছে সেগুলোর সবগুলি খুবই ভালো, এবং আমেরিকান, ইউরোপিয়ান বা জাপানি রিংগুলো সেগুলো আমরা সাধারণত বাংলাদেশে অ্যাভেলেবল এবং মানুষের মোটামুটি ক্রয় ক্ষমতার মধ্যেই আছে।
আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতে চান বা কিছু বলতে চান। আমি দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমি ঢাকা মেডিকেল কার্ডিওলজি ডিপার্টমেন্টে যেহেতু আছি, আমাদের এখানে সাধারণত দেখা যায় যে প্রাইমারি পিসিআই বা যেগুলা আমরা রিং পরানো হয়ে থাকে, পেসমেকার, আমরা ধরেন ডিভাইস ক্লোজার বা সবগুলো আমরা ঢাকা মেডিকেলে অ্যাভেলেবল। এবং প্রাইমারি পিসিআইটা সকালবেলা 8টা থেকে 2:30 পর্যন্ত আমরা সাধারণত অফিস সময় আমরা খোলা রেখে থাকি। এবং এই রিং লাগানোর খরচটা কিন্তু ঢাকা মেডিকেল বা অন্যান্য সরকারি হাসপাতালে খুবই কম। দেখা যায় যে যদি সরকার যদি আমাদের দায় দিয়ে থাকে 3,000 টাকা একটা এনজিওগ্রাম হয়ে যায়। আর রিংয়ের দাম তো বাংলাদেশে যেখানেই লাগান আপনার ফিক্স থাকে, আমাদের খরচটা 15 থেকে 20-25 হাজার টাকার মধ্যে বেশি যায় না। তা আমি দর্শকদের বলবো যে আপনারা এই রিং লাগানো বা বাইপাস আপনার যে চিকিৎসা লাগে বা প্রাইমারি পিসিআই আপনার যখন যেটা প্রয়োজন, আপনাকে রুগীর অ্যাটেন্ডেন্স যারা আছে তাকে আপনাকে সময় মতো তাকে ডিসিশন দিতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ চিকিৎসাটা পাবেন। এবং আমি দর্শকদের বলবো যে আপনারা স্বাস্থ্যসম্মত খাবার খান, সুষম খাদ্য খান, সিগারেট পরিহার করুন, আপনার ওজন কমানোর চেষ্টা করুন, নিয়মিত হাঁটুন এবং আপনার ওষুধগুলো যাতে ঠিকমতো খান, ডাক্তারের ফলো আপ করেন। আপনি যেহেতু বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে কথা বলতেছি, আপনি হাইপারটেনশন ইগনোর না করে আপনি ওষুধগুলো ঠিকমতো চালিয়ে যাবেন। এবং যাদের প্রেশার আছে তারা যেন মানে 3 মাস পর পর একটু প্রেশারটা মাপান। এবং যারা 30 বছরের উপরে আছে তারা বছরে একবার হলেও মাপাবেন। আর যাদের ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে তারা ফ্রিকুয়েন্টলি প্রেশার এবং ডায়াবেটিস চেক করে আপনার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে আপনি এই কমপ্লিকেশন থেকে রক্ষা পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এত কিছু বলার জন্য, জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এসিআই ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে উপলক্ষে এটিএন নিউজের বিশেষ আয়োজন আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে আরও অনেক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। সহযোগিতায় এসিআই ফার্মাসিউটিক্যালস।